বিধায়ক 4.5 বছর হয়ে গেল কিছু করতে পারেনি বলছে, তাই তো? আমি আপনাদের বলছি, এর উত্তর আমি দিয়ে যাচ্ছি। আমি প্রথম দিন থেকে বলেছি, আজকেও বলছি, আমার পিরিয়ড কতদিন? 5 বছর। 5 বছরের আগে আপনাদের ছেড়ে পালাবো, এটা কেউ মনে হয় আপনাদের? এটা মনে হয় আপনাদের ছেড়ে পালাবো না? এটা ভালো করে জানেন। 5 বছর আমি টেনিওর কমপ্লিট করব, এটা ভালো করে জানেন। আমি আপনাদের বলি, আগেও বলছি, আজকেও বলছি, আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে বা 5 বছর শেষ হওয়ার পূর্বেই আমি বিধায়ক হিসাবে কি করতে পেরেছি সেটা টোটাল তথ্য নিয়ে খামে ভরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব। আর যদি না পারি বুথ ধরে ধরে বড় বড় ব্যানার করে আমি টাঙিয়ে দেব। আপনাদের আমি বলি, একজন বিধায়ক 2022-23 বর্ষ থেকে এটা বেড়েছে, 70 লাখ হয়েছে। আগে ছিল 60 লাখ, 60 লাখ, এখন 70 লাখ। তো 5 বছরে আমি দেখলাম হিসাব করে 3,30,00,000 টাকার কাজ করতে পারবে। এই যে 3,30,00,000 টাকার কাজ, বিধায়কের হাতে 1 পয়সা আসে না। বিধায়কের কি হয়? প্রস্তাব দিতে হয় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে যে আমি এখানেই করতে চাইছি। তারপরে ভিত্তিতে এই অথরিটি কাজ করবে, এই এজেন্সি কাজ করবে, তাদের হাতে দিই। আমি প্রথম দিয়েছিলাম ভাঙড় 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লককে। দেখলাম কাজ করার গুণগত মান ভালো নয়, আর আমার 2 বছর সময়, ওরা 2.5 বছর সময় প্রায় নষ্ট করেছে। ওই জন্য চেঞ্জ করে অন্যজনের হাতে দিয়েছি যাতে ভালো কাজটা হয়। তারপরেও বলছি আপনাদের এটা কি মনে হয় যে বৈধ কাজ বিধায়ক পারবে না? এটা মনে হয় আপনাদের? হ্যাঁ, বিধায়ক হিসাবে যে কোনো বৈধ কাজ আমাদের বিধায়ক পারবে, এটা বিশ্বাস করেন তো নাকি? অন্য বিধায়ক পারুক আর নাই পারুক, আমাদের বিধায়ক পারবে। তো আমি পারি বলি আপনাদের বলছি যে আমি 3,30,00,000 টাকার কাজ তো আমি নিজে থেকে করতে পারবো না, আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে বলবো। তো আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে 3,30,00,000 টাকার কাজের জায়গা আমি দেখিয়ে দিয়েছি, তার রিসিপ্ট কপি আমার পকেটে আমি ভরে রেখে দিয়েছি। ও কাঁচা কাজ আমি করি না, 1 নম্বর। দ্বিতীয় কথা আমি বলছি, আপনারা ধরুন আমাকে এখানে 3 কোটি টাকার কাজ করতে দিয়েছে, 30 লাখ টাকা তাহলে কাজ করতে দেয়নি, মানে ইচ্ছা করে ওরা দেয়নি। তাহলে 30 লক্ষ টাকা আপনাদের ক্ষতি হলো তো, ভাঙড়ের মানুষ উন্নয়ন থেকে পিছিয়ে গেল। বা 30 লাখ টাকার কাজ করতে দিয়েছে, 3 কোটি টাকার দেয়নি, তাহলে ভাঙড়ের মানুষ উন্নয়ন থেকে 3 কোটি টাকা লস হলো। তাই তো নাকি ভাই? এটাই তো, একটু আওয়াজ দেবেন তো নাকি? এটাই তো। আমি আপনাদের বিধায়ক হিসাবে বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন, 30 লাখ আর 3 কোটি আপনাদের বিধায়ক আপনাদের ক্ষতি হতে দেবে না। যদি সরকার ইচ্ছে করে 30 লাখ টাকার কাজ আটকে রাখে বা যদি 3 কোটি টাকারও কাজ আটকে রাখে, নিশ্চিন্তে থাকুন। আমি অনেক আগেও বলেছি, আজকেও বলেছি, বাড়ি থেকে গাঁটের টাকা নিয়ে এসে 30 লাখ হোক আর 3 কোটি হোক আপনাদের আমি ক্ষতি পূরণ করে ছাড়বো, আপনাদের হাতে তুলে দেবেন, জানেন, আপনারা কাজ করে নেবেন। 1 নম্বর কথা। কিন্তু সরকার ইচ্ছা করে আপনাদের 3 কোটি টাকার লস বা 30 লাখ টাকার লসের জবাব কিন্তু আপনাদের কাছে দিতে হবে, এটা আশা করতে পারি তো ভাই? আমি তো পূরণ করে দেব। তাহলে নিশ্চিন্তে আপনারা থাকুন। কোথায় কি কাজ হচ্ছে আমি এখন বলবো না, অসুবিধে আছে, একটু অসুবিধে আছে ভাই, অনেক ফেতনা ফ্যাসাদ চলছে, সবই বুঝতে পারছেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, কোথায় কি হয়েছে না হয়েছে সময়ের সাথে সাথে টোটাল দিয়ে দেবো। আর না দিতে পারলে যত টাকার কাজ বাকি থাকবে ভাঙড়ের মানুষের হাতে সেটা তুলে দেবেন। আপনারা ভোট দিয়েছিলেন 5 বছরের জন্য, ভরসা করে লড়াই করে হয়তো আনতে পারিনি, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, আনতে পারবো না এরকম কিছু হয় না আমার কাছে, তারপরেও বলছে আনেন, তুলে নেন। অসুবিধা আছে কারো? নিশ্চিন্তে থাকুন। এটা সাপ হয়ে কামড়াচ্ছে, ওঝা হয়ে যাচ্ছে। যেই কাজে ডিস্টার্ব করছে, দেরি করে কাজ হোক, সেই আবার মাইকে ধরে বলছে আইএসএফের বিধায়ক কি করছে। তবে একটা কথা বলি, দেখুন, আমি পীরের গদি ছেড়ে এসে, দরবার শরীফ ছেড়ে এসে আমি রাজনীতির ময়দানে এসেছি। আমি অত সহজে আমাকে অন্যায়ভাবে পরাস্ত করবে ওই রকম ওরা এখনো হয়ে উঠতে পারেনি, এটা বলে রাখছি। কোথায় কি কল টাইট দিতে হয়, কল কোথায় স্লো করতে হয়, সেটা আমি ভালো করে জানি। আর 5-7 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা আছে কারো? এবার আপনারা বলবেন আমি সেই বিষয়ে বক্তব্য দেবো, ঠিক আছে? আমি তো সব জায়গায় আমার বক্তব্য দিই,
আপনারা যেটা বলবেন আমি সেই বিষয়ে বলবো। একটা খুশির খবর শুনবেন আপনারা। এখন পর্যন্ত আমাদের শহীদ মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল গাজীদের স্মরণে যে আমরা শানপুকুর অঞ্চল কমিটির উদ্যোগে রক্ত অর্পণ শিবির করছি, ইতিমধ্যেই আমাদের এই রক্ত অর্পণ শিবিরে ভাঙড়ের শানপুকুরের অঞ্চলের 1700 রক্তযোদ্ধা রক্ত দিয়ে দিয়েছেন। 351। তাহলে এখন পর্যন্ত 5100 মানুষ শানপুকুরের মানুষের রক্ত দেওয়ায় উপকৃত হবে। একজনের রক্ত নিয়ে 4 জন উপকৃত হতে পারে। আমি বলছি না ভাই, আমি ডক্টরদের সাথে কথা বলেই বলেছি, ডক্টরদের মুখের কথা। যদি ভুল হয় তাহলে ডক্টররা আমাকে ভুল বলেছে। আমি ভাই নিজে আমার জ্ঞান নেই, আমি মেডিকেলের ছাত্র নাকি যত থাকবে। যাক, আপনারা বলেন কি বিষয়ে বক্তব্য দেবো, 2-5 মিনিট বলবো। হ্যাঁ, খাওয়া দাওয়া করো, আমাকে খাওয়া দাওয়া করিয়ে দাও। হ্যাঁ যা, হ্যাঁ বলো। ওর নাম নেবেন না, টাইম নষ্ট করবো না ওর কথা বলে। হ্যাঁ, একটা একটা করে বলি। আমার ডান সাইড থেকে একজন বলেছেন যে খেতে ফলাতে না পারলেও খামারে ফলিয়ে নেব। এই উত্তরটা আপনারা শুনবেন। আচ্ছা, আপনারা ভালো করে খেতে ফলাতে পারবেন কারা কারা? হাত তুলে দেখান। মায়েরা একটু হাত উঠবে, কিন্তু যারা খেতে ফলাতে পারবেন হাতটা তুলে রাখুন। আপনারা ক্ষেতটাকে পাহারা দিতে পারবেন তো? ওই গরু, ছাগল, কুকুর, ভেড়া না ফসলটা নষ্ট করে দেয়, সেটা পাহারা দিতে পারবেন তো? আপনারা ক্ষেতটা পাহারা দেন, এটা মাথায় রাখবেন। 2021 নয়, ক্যানিংয়ের আমরা ক্ষেতটা পাহারা দিতে পারলেও হয়তো খামারটা পাহারা দিতে পারেনি বলে আমরা পরাস্ত হয়েছিলাম। এটা 2026, 2021-এ যেই জায়গাগুলোতে গ্যাপ ছিল সারা রাজ্যে, সেই গ্যাপগুলোকে পূরণ করে আমরা ময়দানে নামবো। এতটুকু বলে রাখছি, আপনারা ক্ষেতটা পাহারা দিন, আমরা খামারটা বুঝে নেব, নিশ্চিন্তে থাকুন আপনারা। তাহলে খেতে প্রথম চটকাতেই তো প্রথম রাউন্ডেই হেরে যাচ্ছে। প্রথম রাউন্ডে 1-0 দিয়ে শুরু করছে, বুঝতে পারছেন? 1-0 দিয়ে শুরু করছে। দেখা যাবে এটা হচ্ছে এই খেতে না খামারে যে গল্প শোনাচ্ছে, এটা ওদের দলের কর্মীদের মনোবলকে একটু চাঙ্গা করার চেষ্টা করছে, আর কিছু নয়। কদিন আগে বলেছিল না যে ভাঙড়টাকেও আমার চাই, এটা বলার মানেটাই এটা বুঝতে হবে যে ভাঙড় শুধু লস করছে না, ভাঙড়ের সাথে সাথে দক্ষিণ 24 পরগনায় একাধিক সিট হারছে। সেই হারের ভয়ে কর্মীরা কাজ ছেড়ে দিচ্ছে, কর্মীদের সাহস জোগানোর জন্য ভাঙড়কে নাম নিয়ে বলছে। তাই আজকে ভাঙড়ে যারা বলছে খেতে খাওয়া ফেলাতে পারবো না, খামারে ফলিয়ে নেবো, তারা ভাঙড়ের কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য কথা বলছে। আমি একটা কথা শুধু বলতে চাই, যারা খেতে ফলাবে তারা খামারেও ফলাতে ভালো করে জানে। কি অসুবিধা হবে নাকি? আবাদি পাপিয়া ভাবি এখানে যারা আছে, আর কার কি প্রশ্ন আছে বলেন? এক ভাই প্রশ্ন করেছে ওবিসি নিয়ে কিছু বলুন। যারা রেকর্ড করছেন মোবাইলে, আমি বলবো আলাদা করে এটা রেকর্ড করুন। আপনারা ছাড়বেন আর তৃণমূলের নেতাদের বলবেন এটা নওশাদ সিদ্দিকী বলেছে, ভুল বলেছে কি ঠিক বলেছে। যদি নওশাদ সিদ্দিকী ভুল বলে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে মাননীয়াকে বলবেন। এই সময় মমতা ব্যানার্জি মুসলমানদেরকে সবথেকে বড় যে অভিশাপ দিয়েছে, সবথেকে বড় অভিশাপটার নাম হচ্ছে ওবিসির নতুন লিস্ট। কি করেছে? সার্ভের নামে হচপচ করেছে। কলকাতায় বসে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, বাঁকুড়া, বীরভূমের ওবিসির সার্ভে করেছে। হয় কি? নাটক হয়েছে। ওবিসি বি থেকে ধরে ওবিসি এতে ঢুকিয়েছে, ওবিসি এ থেকে ওবিসি বিতে ঢুকিয়েছে, মানে পুরো ঘেটে ঘ করে দিয়েছে। কেমন হয়েছে আমি বলছি। মেসিকে দেখাকে কেন্দ্র করে একটা যুবভারতী স্টেডিয়ামে একটা গোলযোগ তৈরি হয়েছিল, জানেন কেন গোলযোগটা হয়েছিল? আপনার হাতে টিকিট, আপনি আপনার টাকা দিয়ে টিকিট কাটলেন, গেটের টিকিট চেক করলো, আপনার বৈধ টিকিট থাকার জন্য আপনি স্টেডিয়ামের মধ্যে ঢুকলেন, সব করলেন, কিন্তু মেসিকে দেখতে পেলেন না।
মমতা ব্যানার্জি আপনাদের হাতে এখন যেটা ধরিয়ে দিয়েছে, যে ওবিসি সার্টিফিকেটটা দিয়েছে, পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষায় বসবেন, পাশের লিস্টে নাম আসবে, আপনি চাকরি পাবেন না। অর্থাৎ ওই ওবিসি লিস্ট রাখা আর ছিঁড়ে ফেলে দেওয়া সমান। ওবিসি 2004 সালে, একটু মাথায় রেখে দেন, 2004 সালে রঙ্গনাথ মিশ্র কমিশন এই পিছিয়ে বর্গের মানুষদের জন্য একটা কমিশন তৈরি হয়েছিল, যেখানে সরাসরি মুসলমান, সংখ্যালঘু মুসলমানরা ধর্মীয়ভাবে, সামাজিকভাবে, অর্থনীতিভাবে পিছিয়ে আছে, এর উপরে সমীক্ষা চালানো। সেখানে কমিশনের রিপোর্ট বলেছিল সংখ্যালঘু মুসলমানদের সামাজিক, অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী করা হয় 10% সংরক্ষণ দিতে হবে। সেই অনুযায়ী ওবিসি এ 10% মুসলমানদের সংরক্ষণ ছিল। মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে এর মধ্যে এটাকে খারাপ করার জন্য, এটাকে ঘেঁটে দেওয়ার জন্য, এটাকে ক্ষতি করার জন্য আস্তে আস্তে পয়জন পুশ করেছে, আস্তে আস্তে পয়জন পুশ করেছে। হাইকোর্টে মামলা হয়েছে, প্রায় 12 বছর 13 বছর মামলা চলেছে, ভালো উকিল মমতা ব্যানার্জি দেয়নি, ফলে কেসে হেরেছে। এখন কি করছে? অনগ্রসর যারা আরও বেশি অনগ্রসর হয়ে যাবে। তাই আপনাদের বলবো, মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বার্তা দিচ্ছি আমি, আপনারাও দেবেন। প্রকৃত অর্থে যদি ওবিসি থেকে সংখ্যালঘু মুসলমানদের বেনিফিট দিতে চান, সংখ্যালঘু মুসলমানরা যদি বেনিফিটেড হতে চান, তাহলে আমি আপনাদের বলবো মমতা ব্যানার্জির কাছে আওয়াজ তুলুন। রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% যে মুসলমানদেরকে ওবিসির জন্য রিজার্ভেশনের কথা বলেছে, সেটা করা হোক সায়েন্টিফিক ওয়েতে। আমি বলছি না যাকে তাকে মুসলমানকে ধরে আপনি ওবিসির এর মধ্যে ঢুকিয়ে দেন, এর আমি পক্ষপাতী নয়, এর আমি বিরুদ্ধে। কিন্তু আমি চাই যে কমিশনের অ্যাক্ট অনুযায়ী সার্ভে হোক, সায়েন্টিফিক ওয়েতে সার্ভে হোক, প্রকৃত অর্থে যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনগ্রসর তাদেরকে অগ্রসর করার জন্য ওবিসি এতে 10% সংরক্ষণ দিয়ে তাদেরকে ইনক্লুড করা হোক। দেখবেন মমতা ব্যানার্জির দলের লোকেরা অনেক গল্প বলবে, এ কথা বলবে না। আর সামনে ভোট আসছে, মুসলমান মধ্যবিত্ত সমাজের মানুষরা যারা ওবিসি নিয়ে এটাকে একটু বিষয়বস্তুটা জানে, তারা মমতা ব্যানার্জির কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তড়িঘড়ি করে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলমানদেরকে আবার বোকা বানানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন, নতুন করে নাকি সার্ভে হবে। নতুন করে তো সার্ভে হবে, করতেই হবে, কিন্তু একবারের জন্য তিনি বলছেন না রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% মুসলমান ওবিসি সংরক্ষণ দেব, এ কথা কিন্তু বলছে না। সার্ভে হবে, আবার সেই মেসিকে দেখানোর মতো টিকিট কাটা হবে, 2026-এর ভোটটা পার করে দেবে। তাই আপনাদের বলবো, এই জবাব যদি আপনি আমাকে দিতে হয়, তাহলে এই মমতা ব্যানার্জির এই ভুল সিস্টেমকেই আমাদেরকে দায়িত্ব নিয়ে পরিবর্তন করতে হবে। বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের মিনিস্টার আমরাই তৈরি করব। প্রকৃত অর্থে আর দলিতদের যে 22% সংরক্ষণ আছে, প্রকৃত দলিতরা সেই 22% সংরক্ষণ পাচ্ছে না। ফেক এসসি সার্টিফিকেট দিয়ে নন দলিতরা চাকরি করছে, সেটাকে আটকাবো। প্রকৃত যে আদিবাসীদের জন্য যে সংরক্ষণের কথা বলা আছে, আদিবাসীরা সেই সংরক্ষণ পাচ্ছে না। ফেক সার্টিফিকেট দিয়ে প্রকৃত আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে, এটাকে বন্ধ করব। আর রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% সংখ্যালঘু মুসলমানদের জন্য আর 5% অন্যান্য সংখ্যালঘুদের জন্য যে সংরক্ষণের কথা বলা আছে, সেটাকে আমরা মান্যতা দিয়ে বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের মাধ্যমে আলোচনা করে সেটাকে ক্যাবিনেটে পাস করিয়ে, বিধানসভায় পাস করিয়ে পশ্চিমবাংলার দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের হিন্দু, মুসলমান যারা আছেন পিছিয়ে বর্গের অনগ্রসর, তাদেরকে অগ্রসর শ্রেণীতে নিয়ে আসার ব্যবস্থা আমরা করব। কি করেছে জানেন? কমিশনের রিপোর্ট বলছে 100 জন সরকারি চাকরি করলে 10 জন সংখ্যালঘু পিছিয়ে বর্গের অনগ্রসর মুসলমান সুযোগ পাবে। মমতা ব্যানার্জি এত আপনাদের ভালোবাসে, সেই জায়গাটাও বন্ধ করে দিচ্ছে। এখন সরকারি কর্মচারী 100 জন থাকলে 1.87 মানে 2%, বিলো 2%।
কিন্তু কমিশনের সুপারিশ হলে 10টা, কম করে 10টা চাকরি পেত সংরক্ষণ কোটাতে। সেটা হচ্ছে কি, এই মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে। আপনার ছেলেটা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, সংরক্ষণ কোটার মাধ্যমে পেত, সেটাও মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে। তাই আপনাদেরকে একটু সজাগ সতর্ক থাকতে হবে। কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই। আপনি আপনার কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই।